আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রসুদি কাছে ও দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিও শুনবার জন্য স্বাগতম। আজকে আমি সমসাময়িক বিষয় নিয়ে একটু পর্যবেক্ষণ করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে গতকাল পরশুদিন দেখলাম আমরা গত পরশুদিন শেষ রাত্রে টঙ্গী ইজতেমাতে এক ভয়াবহ হামলা এবং সেই হামলায় 4 জন সেখানে নিহত হলো। পরবর্তীতে গতকাল সারাদিন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করলো। কালকে অনেকেই এই বিষয়ে ভিডিও দিয়েছেন। আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে এবং খুবই মনে হয়েছে, গঠনমূলক মনে হয়েছে নাকি ভট্টাচার্য দাদার যেই 15 মিনিট একটি ভিডিও। আশা করি আমার অডিয়েন্স যারা আছেন তারা হয়তো ইতিমধ্যে দেখেছেন, না দেখে থাকলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। কারণ সেখানে বর্তমান বাস্তবতার নিরিখে তাবলিগের যে বিবাদমান সমস্যা এবং সেই সমস্যা থেকে উত্তরণের পথ টোটালি একটি গঠনমূলক একটি আলোচনা তিনি করেছেন। যে আলোচনাগুলি সামনে রাখলে অন্তত একজন মানুষ সে অন্তত ধোঁকায় পড়বে না এবং সে বিপদে বা বিপথে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। তো আমি এর সাথে আরো কিছু বিষয় সংযুক্ত করব। যে আমরা গত 5ই আগস্টে শেখ হাসিনা পালানোর পর থেকে এই পর্যন্ত প্রায় 10-15টা ষড়যন্ত্র আমরা দেখেছি, যার সূচনা ছিল আপনার বিভিন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান থেকে নিয়ে, তারপরে আনসার, এরপরে রিক্সা, প্যাটেল রিক্সা, অটো রিক্সা, এরপরে সনাতনী, এরপরে ইসকন এবং সর্বশেষ তাবলিগ লীগ। প্রত্যেকটার সাথেই আপনি লীগ যুক্ত করতে পারবেন। ইসকন লীগ, তাবলিগ লীগ, রিক্সা লীগ, আনসার লীগ, মানে প্রত্যেকটা ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে আমাদের যেই পলায়ন পর যেই দল, যেই দলটা বাংলাদেশ থেকে একেবারেই সদল বলে পালিয়ে গিয়েছে, তাদের একটা হাত সব জায়গায় রয়েছে এবং পিছন থেকে মূল প্যাট্রোনাইজ করতেছেন মূলত সেই আওয়ামী ফ্যাসিস্টরা। অর্থাৎ এই সরকারকে কোনোভাবেই তারা চাচ্ছে না সফল হতে এবং যেন এই সরকারের বিপদে পড়ে এবং সর্বদা বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, যাতে করে দেশের জনগণ, মানুষ এই সরকারের প্রতি বিরক্ত হয় এবং আওয়ামী লীগের প্রতি তাদের সহানুভূতি ফিরে আসে। এই কাজটার কারণে তারা নানা সময়ে নানাভাবে তারা কাজ করে যাচ্ছে। সর্বশেষ যখন তারা ইসকনের ষড়যন্ত্র ব্যর্থ হলো, তখন তারা আরো সুদূর প্রসারী চিন্তা চেতনা নিয়ে তারা দেখলো যে বাংলাদেশের সবচেয়ে বড় যেই প্ল্যাটফর্ম সেটা হচ্ছে তাবলিগ। যেহেতু দীর্ঘদিন যাবৎ তাবলিগের মধ্যে বিবাদমান কিছু সমস্যা রয়েছে, অতএব এখানে একটা পক্ষকে টার্গেট করে যারা মূলত তাদেরই, যেটা গতকালকে পিনাকি দাদা দেখিয়েছেন, যে যারা মূলত এতাআতি, আমি বলি আতাআতি, মানে তারা মারামারিতে অভ্যস্ত, এতাআতি থেকে আতাআতি। তো মূলত তারা সকলেই তাদের সেখানে পরিচিত বা লিডারশিপ যারা করেন প্রত্যেকেই আওয়ামী রাজনীতির সাথে সখ্যতা এবং সক্রিয়। কেউ আছে একেবারে সরাসরি রাজনীতি করেন আওয়ামী লীগের, যেমন এর্তেজা, আর কেউ আছেন রাজনীতি না করলেও আওয়ামী পরিবারের এবং আওয়ামী ঘরানার। তো এই যখন অবস্থা, তখন তাদেরকে দিয়ে তারা চিন্তা করলো, যেহেতু এরা এখনো জনমনে তারা একটা স্থান দখল করে আছে বা তারা একটা বিভক্ত যেই প্ল্যাটফর্ম তাবলিগের একটা অংশের তারা নেতৃত্বে আছে, এখনো মানুষ তাদেরকে সেভাবে আওয়ামী লীগ হিসেবে হয়তো চিহ্নিত করেনি বা জনগণ তাদেরকে আওয়ামী লীগ হিসেবে সেভাবে ধারণ করেনি, যে কারণে তাদেরকে দিয়ে আর একটা ষড়যন্ত্র করার ইচ্ছা পোষণ করে এবং সেটা অনেকাংশেই তারা সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন আমাদের সুযোগ রয়েছে, আমরা যদি সতর্ক না হই, আমরা যদি আমাদের পরিকল্পনায় ব্যর্থ হই, তাহলে এই তাবলিগের মাধ্যমেই কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের এই বর্তমান যে সরকার, এই সরকারকে বিফল করা এবং সামগ্রিকভাবে তাদেরকে নাকানি চোবানি খাওয়ার মতো একটা অবস্থা তৈরি করার সুযোগ রয়েছে। এজন্য আমাদের সকলের খুব তীক্ষ্ণ দৃষ্টির সাথে সবকিছু অবলোকন করতে হবে এবং আমাদের জনগণের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তো এরই প্রারম্ভিক আমি আরেকটি পয়েন্ট কথা বলবো, মূলত এটার সাথে যেহেতু সেই বিষয়টাও অনেকটা রিলেটেড। সেটা হচ্ছে, যদি আমি ঘটনাটা একটু পিছন থেকে বলি, যে পরশুদিন রাত্রে আসলে কি ঘটেছিল। পরশুদিন রাত্রে যখন আগের থেকেই এই এতাহাতি বাতাহাতি তাদের একটি পরিকল্পনা ছিল যে প্রধান উপদেষ্টার বাসভবন তারা ঘেরাও করবেন সচেতন ছাত্র নাগরিকের পক্ষ হয়ে বা ব্যানারে। মূলত তারা দেখাবেন যে এখানে যে ছাত্ররা এসেছে এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিল। এখন তো কে সাথে ছিল কে সাথে ছিল না এই বিষয়টা বোঝা মুশকিল। এবং তারা এই ক্ষেত্রে তারা যেই বিষয়টা চিন্তা করেছেন যে কে তাবলিগ করে কে তাবলিগ করে না, বিষয়টা তা নয়। তাদের যারা আছে, মাথা হাতে যারা আছে, বা যাদেরকে এখানে বুঝিয়ে ভুলভাল বুঝিয়ে আনা সম্ভব, সকলকে তারা একত্রিত করে তারা একটা বড় একটা পরিকল্পনা বা সরকারকে চাপে ফেলার একটা চিন্তা চেতনা লালন করে তারা মূলত প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ার একটা পরিকল্পনা করে। এবং রাত্রেই তারা বিশাল সংখ্যক মানুষ দূর দূরান্ত থেকে ঢাকায় আনে। মূলত তাবলিগের কাজ হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় ব্যয় করা, এটা হচ্ছে তাবলিগের মূল থিম। কিন্তু এখন তারা সে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মালকে তারা আল্লাহর বান্দাদের পিটানোর কাজে ব্যবহার করতেছে, আল্লাহর বান্দাদের খুন করার পিছনে তারা এই বিষয়টাকে ব্যয় করতেছে। এবং এভাবেই তারা জনগণ এবং তাদের যেই ভক্ত, যাদের যেই অনুরক্ত আছে, তাদেরকে তারা মিসগাইড করতেছে। তো রাত্রেই যখন এরকম বিপুল সংখ্যক মানুষ তারা ঢাকা শহরে নিয়ে আসলো, এই খবরটা কিন্তু সমন্বয়কদের কানেও চলে গিয়েছিল। তো সমন্বয়করা কিন্তু ইদানিংকালে তারা অনেকটাই সক্রিয়। তারা যেমন টিভি চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে, তারা বিভিন্ন প্রতিযোগিতা টক শোতে উপস্থিত হচ্ছেন, সাথে সাথে বিভিন্ন তাদের সাংগঠনিক কার্যক্রম করতেছেন। তারা মোটামুটি অনেক ব্যস্ত। এবং ইতিপূর্বে আমরা বেশ কয়েকটা ঘটনা দেখেছি, যেমন সার্জিস, হাসানাত আব্দুল্লাহ এদের গাড়ি বহরে হামলা। এইগুলির ভিতর থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারি যে আওয়ামী লীগের ষড়যন্ত্র তো সুদূর প্রসারী। একের পর এক তারা তসবির দানার মতো তারা ষড়যন্ত্র নিয়ে বসে আছে। একটা বিফল হলে আরেকটা তারা চক্রান্ত করবে, আরেকটা বিফল হলে আরেকটা চক্রান্ত করবে। এরই ধারাবাহিকতায় এখন আমার কাছে মনে হচ্ছে তাদের সবচেয়ে আরেকটা টার্গেট রয়েছে, সেটা হচ্ছে এই গত আগস্ট বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যারা ভূমিকা পালন করেছেন, বিশেষ করে ছাত্র সমাজের ফ্রন্ট লাইনে যারা ছিলেন, এই ছাত্র সমন্বয়ক বৃন্দ যারা ছিলেন, তাদেরকে টার্গেট করে করে তাদেরকে খুন করার একটা চেষ্টা করতেছেন এবং কিছু কিছু জায়গায় সফল হয়েছেন। আলোচনাটা আমি কেন আনছি, প্রথমত আমি দেখাইলাম যে সার্জিস এবং হাসানাতের উপরে একাধিকবার গাড়িতে আক্রমণ হয়েছে, গাড়ি চাপা দেওয়ার মতো পরিস্থিতি ঘটেছে একাধিকবার, একবার নয়। এছাড়া আমরা দুটো ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রকে হত্যা করতে দেখালাম। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ে তাজবির হোসেন গত 12ই ডিসেম্বর তাকে হত্যা করা হলো। ঠিক একই দিনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মোহাম্মদ সীমান্ত, তাকেও নারায়ণগঞ্জে আক্রমণ করে পরবর্তীতে বোধহয় 2 দিন পরে সে ঢাকায় ইন্তেকাল করেন। তো এই যে সমন্বয়কদের বেছে বেছে আক্রমণ করা, এগুলি কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তো এদিকে প্রাইভেট ইউনিভার্সিটির সমন্বয়কদের হত্যাকাণ্ডের সাথে ওদিকে হাসানাত এবং সার্জিসের গাড়ি ভরে হামলা যদি আপনি একসাথে মিলান, তাহলে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে এদের কিন্তু সবচাইতে এখন লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে এই সমন্বয়করা। এই সমন্বয়কদেরকে বিভিন্নভাবে তারা ট্র্যাপ করতেছে। তার ভিতরে একটা এমন হতে পারে যে বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম তো চলতে আছে, সারা বাংলাদেশে কোথাও না কোথাও 2 পক্ষ 3 পক্ষ এভাবে চলতেছে। সেখানে এরা কিন্তু সালিশ দরবারে করার জন্য এরা হয়তো অনেকে সময় নিজেরাও যাচ্ছে, অনেক সময় তাদেরকে আহ্বান করতেছে। যেহেতু তাদের একটা ইমেজ তৈরি হয়ে গেছে দেশের ভিতরে, বা তাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, বা তাদের কথা অনেকটা প্রশাসন বা সরকার অনেকটা শোনে, সে কারণে তাদের একটা গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা বা পার্ট অংশ এখানে তারা এমনি হয়ে গেছেন, স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এটা অনস্বীকার্য। তো এইটাকে কেন্দ্র করে এখন কিছু মানুষ তারা চেষ্টা করতেছেন, বা ওই আওয়ামী শ্রেণীর যারা রয়েছেন তারা চেষ্টা করতেছেন যে এইভাবে বিভিন্ন মাধ্যমে বিবাদ যখন তারা আপোষ করতে যাবে, তখন তাদেরকে যে কোনো এক পক্ষের ভিতরে ঢুকিয়ে অপর পক্ষ দিয়ে আক্রমণ করিয়ে তাদেরকেও হত্যা করার একটা চেষ্টা, এটা একটা চেষ্টা হতে পারে। আর একটা হচ্ছে তাদেরকে আর্থিক লোভ দেখিয়ে বিভিন্নভাবে, কারণ সকল মানুষ তো আর ফেরেশতা নয়, প্রত্যেকটা মানুষের ভিতরেই রিপু থাকে বা খারাপ ইচ্ছা দু একজনের থাকে, এটা স্বাভাবিক, এটা মানসিক একটা বিষয়, এটা আল্লাহ তাআলার সৃষ্টিগত স্বভাব। তো তারা হয়তো কাউকে কাউকে আর্থিক ট্যাপেও ফেলার সম্ভাবনা রয়েছে। আর একটা হচ্ছে এদের ভিতরে এখন যেহেতু তাদের একটা ক্ষমতার একটা
প্ল্যাটফর্ম তারা পেয়ে গিয়েছেন বা তাদেরকে মানুষ সম্মান করে, সমীহ করে, অর্থাৎ তারা যেই জায়গাটা রয়েছে সেই জায়গাটা একটা সম্মানী জায়গা। এই জন্য এই জায়গায় যাওয়া বা এই ক্ষমতার কেন্দ্র করে, চেয়ারকে কেন্দ্র করে তাদের ভিতরে একটা গ্রুপিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গ্রুপিংটাও সুচারুভাবে কেউ না কেউ কলকাঠি নেড়েই এই গ্রুপিংটা আরো উস্কে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো নানাভাবে তাদেরকে একটা ট্র্যাপে ফেলে মূলত মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে হত্যা করা, অর্থাৎ সরাসরি হত্যা না করলেও কাউকে দিয়ে তারা হত্যা করিয়ে ফেলবে, গ্রুপিং এর মাধ্যমেই হোক বা মব জাস্টিং এর মাধ্যমেই হোক, যে কোনো ওয়েতেই হোক তাদেরকে হত্যা করার একটা সুদূর প্ল্যান ছিল। যেই প্ল্যানেরই অংশ আমি বলতেছিলাম যে যে রাত 12টা, 12:30, 1টা পর্যন্ত যখন তাবলিগের যেই আতাহাতি গ্রুপ তাদের সাথে সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ বৈঠক করলেন। বৈঠকে তাদের নানাবিধ সমস্যা ছিল, নানাবিধ প্রশ্ন ছিল। তার ভিতরে দুটো প্রশ্ন তারা মোটামুটি শেষ পর্যায়ে যে এই দুটো যদি দাবি আমাদের মেনে নেওয়া হয় তাহলে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা বাতিল করবো, অর্থাৎ আগামীকালকে যে কর্মসূচি সেগুলি থেকে আমরা ফেরত আসবো। কি তাদের সেই দুটো দাবি ছিল? একটা দাবি ছিল যে ইন্ডিয়ার যেই বর্তমান এক গ্রুপের আমির সাদ হাদাহুল্লাহ, সেই সাদকে বাংলাদেশে আনতে হবে, ভিসা দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তারাও ইজতেমার সামনে রেখে 5 দিন একটা জোর করবে, যেটা 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ইজতেমার মাঠ, টঙ্গী মাঠকে তারা ব্যবহার করবেন। তখন হাসানাত আব্দুল্লাহ এবং সার্জিস তারা সেখান থেকে তাদেরকে বুঝিয়ে বললেন যে ঠিক আছে, আপনাদের বক্তব্য শুনলাম, আমরা আজকে রাত সময় নেব, কালকে আপনাদের ফয়সালা দিব। এটা ফয়সালা দেওয়ার আগে আমরা অপর পক্ষ যারা উলামা একরামের অধীনে যারা আছেন তাদের সাথে এখন আমরা বসবো, আপনাদের এই বিষয়টা তাদের সাথে পরামর্শ করব, পরামর্শ করে সরকারের সাথে আলোচনা করে এরপরে আমরা ডিসাইড করতে পারবো বা আমরা একটা সমাধানে আসতে পারবো যে আসলে কি করা যায়। তবে তার আগে আপনাদেরকে বলতে হবে যে 5 দিন পরে আপনারা গর্তমি করে এখানে থেকে যাবেন না, আপনারা 5 দিন শেষ হলে আপনারা মাঠ ছেড়ে দিবেন। এই গ্যারান্টি যদি আপনারা দিতে পারেন তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আমরা সামনে আগাবো। তো তারা সেখানে ওনাদেরকে এই গ্যারান্টি দেয় যে ঠিক আছে 5 দিন পরে আমরা চলে যাব এবং আমাদের প্রধান মেহমান যে মাওলানা সাদকে যদি আপনারা আনেন তাহলে আমার সকল কর্মসূচি আমরা পরিহার করে নিব। তো এই দুইটা দাবি নিয়ে তাদেরকে মোটামুটি একটা আশ্বাস দিয়ে যে ঠিক আছে আমরা আলোচনার পরে কালকে জানাচ্ছি। এরপরে সেখান থেকে 12:30, 1টার পরে চলে আসেন। এসে কাকরাইল এসে সেখানে মুরব্বী কাকরাইলে যারা ছিলেন, উলামা একরাম যারা ছিলেন, হেফাজত নেতা ছিলেন, সকলের সাথে বৈঠক করে একটা সিদ্ধান্ত নেবেন। কিন্তু এই বৈঠকের চলাকালীন সময়েই তারা খবর পান যে সেখানে আতাহাতি গ্রুপ যারা আছে তারা লাঠি সোটা নিয়ে সেখানে ওই মাঠে ঢোকার জন্য প্ল্যান করতেছে বা ঢুকবে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তখন সাথে সাথে সার্জিস এবং হাসানাত তাদেরকে ফোন দেন, ওইখানে যাদের সাথে কথা হয়েছিল সেই মুয়াজ বিন নূর বা আরো যারা ছিলেন তাদের সাথে কথা বলে তাদেরকে বারবার বলেন যে যেহেতু আপনাদের সাথে আমাদের একটা মিটিং হয়েছে, আমরা একটা সালিশ বা একটা সমাধানের চেষ্টা করতেছি, এখন যদি আমাদের ওভারটেক করে আপনারা কিছু করেন তাহলে আমাদেরকে অসম্মান করা হবে, তাহলে আমরা আর আপনাদের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবো না। এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। তো আপনারা যে কোনো ওয়েতেই হোক এখন আপনারা মাঠে ঢোকার কোনো ধরনের চিন্তা করবেন না এবং আমাদের ছোট ছোট ভিডিও ক্লিপ কাটছাট করে আপনারা প্রচার করে মানুষের মনে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। আপনারা আল্লাহর হস্তে কাল সকাল পর্যন্ত আমাদের সময় দিন, আমরা এটার একটা সমাধান করার চেষ্টা করতেছি। কিন্তু কিছুক্ষণ পরে জানতে পারেন যে তারা মাঠে ঢুকে গেছে। এরপরে হাসানাত আব্দুল্লাহ এবং সার্জিস যতবারই ওই লোকদেরকে ফোন দিয়েছে আর কেউ তাদের ফোন উঠায়নি। কত বড় গোয়ার্তমি করেছে। মূলত তারা এতাহাতি থেকে আতাহাতি, যে আমি বলেছিলাম তাদের মূল উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্যই মানুষের সাথে আতাহাতি করা। এই জন্যই মূলত তারা ওই হাসানাত আব্দুল্লাহ সার্জিসকে ওভারটেক করে তারা সেখানে ঢুকে গেছে এবং এখন তারা দাবি করতেছে যে হাসানাত এবং সার্জিস এই গ্রুপের, মানে এখন তাদের একটা সুযোগ তৈরি হয়েছে, তারা হয়তো এই হাসানাত এবং সার্জিসের উপরও আক্রমণ করার একটা সম্ভাবনা আছে বা আসতে পারে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। অতএব এখন এই সার্বিক পরিস্থিতি যদি আমি মূল্যায়ন করতে যাই বা এভাবে আমি সামারাইজ করতে যাই যে আমরা তাবলিগের যে সমাধান, এই সমাধান আদৌ হবে কিনা সেটা আমি জানি না। অনেকেই অনেকভাবেই মতামত দিয়েছেন। তার ভিতরে আমি আমার এই ভিডিওতে আগেই বলেছি যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে যৌক্তিক এবং ভালো মনে হয়েছে আমাদের পিনাকি দাদার প্ল্যানটা। তিনি 15 মিনিট একটা ভিডিও দিয়েছেন। আবারও আমি আহ্বান করবো আমার অডিয়েন্সকে, আপনারা সেই ভিডিওটি না দেখে থাকলে দেখে আসবেন। দেখে আপনাদের বক্তব্য মতামত চাইলে আপনারা আমার কমেন্ট বক্সে জানাইতে পারবেন। আপনাদের আমি ইনশাল্লাহ আপনাদের মতামতের বা প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় যে বিষয়টা, যেহেতু এর সমাধান আপাতত আমার মনে হয় না যে পিনাকি দাদার ওই পরামর্শ সরকার বা কেউ আমলে নেবেন, কারণ আমার সন্দেহ রয়েছে। তারপরেও আমি বলবো
যে কিন্তু আমাদের জনগণ যারা আমরা আছি, আমাদের সচেতনতা থাকতে হবে, সচেতন থাকতে হবে, আমাদের পারস্পরিক সচেতনতা তৈরি করতে হবে। আমরা যেন কখনোই আর আওয়ামী লীগ বা ইন্ডিয়া এদের পাতা ফাঁদে আমরা পা না দিই। আমরা কিন্তু বারবার তাদের পাতা ফাঁদে পা দিয়ে দিচ্ছি, বা ইচ্ছায় বা অনিচ্ছায় যে কোনো ওয়েতেই আমরা চলে যাচ্ছে। হয়তো আমরা রিটার্ন আসতেছি, তারা হয়তো পূর্ণাঙ্গ সফলতা পাচ্ছে না, কিন্তু যতটুকু করতেছে সেটাও কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের। এছাড়া বাংলাদেশের মানুষকে তারা বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। যেমন আপনার কিছুদিন তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বেশ একটা পরিস্থিতি তারা করেছে, বাংলাদেশে একটা তৈরি করেছে, যেখানে এখনো বাংলাদেশের তো অন্তত 15-20% আওয়ামী লীগ আছে, এটা আমরা বিশ্বাস করি। এখন তাদের সাক্ষাৎকার নিয়ে নিয়ে যদি আপনি প্রচার করেন, তারা তো বলবেই যে আমরা আগেই ভালো ছিলাম, আগের সরকারই ভালো। ওরা তো, আমি ওদেরকে মানুষ হিসেবে গণ্য করি না। যারা আওয়ামী লীগকে, তাদের কর্মকাণ্ডকে এখনো পছন্দ করেন এবং এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডকে যারা এখনো ভালো মনে করেন, এবং সেই জন্য যাদের ভিতরে লজ্জাবোধ, অনুতপ্ত, অনুকম্পা নেই, তাদেরকে আর যাই হোক চতুষ্পদ জন্তুর থেকেও তাদেরকে নিচে মনে করার কথা, যেটা কোরআনে বলেছেন। মূলত তারা মানুষের কাতারে পড়েন না। অতএব তাদের বক্তব্য প্রচার করে করে মানুষের মনে যে বিভ্রান্ত ছড়াচ্ছে, এই বিষয়ে জনগণের সচেতন থাকতে হবে। অর্থাৎ আমাদের যখনই কোনো একটা সমস্যা আসবে, দ্রব্যমূল্য নিয়ে কেউ কথা বলবে, তখন বলবো ভাই এই এত এত শহীদের উপরে দ্রব্যমূল্য কিছুই না। হ্যাঁ, কষ্ট আমারও হচ্ছে, আপনারও হচ্ছে, সকলেরই হবে। এই কষ্টটা এই সরকারের কারণে নয়, এটা আমাদের বুঝতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অনেকগুলি কারণ ছিল। সেই কারণগুলি আমি আপনি সকলেই, যারা অন্তত একটু বিচার বিশ্লেষণ করতে পারেন, তারা জানেন যে কি কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। হ্যাঁ, এই সরকারকে আমি একটা জায়গায় বলবো ব্যর্থ, সেই জায়গাটায় আসলেই সরকার ব্যর্থ। সেই জায়গাটা হচ্ছে প্রশাসনিক যে কার্যক্রমটা বা প্রশাসনকে যেভাবে ঢেলে সাজানো, সেটা তারা সরকার করতে পারেনি। এটা বিষয়ে আমাদের শুরুর থেকে কিন্তু অনেক পরামর্শ ছিল, অনেকেই পরামর্শ দিয়েছিলেন। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল যে ছাত্র সমন্বয়কদের বা ছাত্র আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল, তাদের ভিতরে যারা মোটামুটি অনার্স কমপ্লিট করেছে বা ডিগ্রি কমপ্লিট করেছে, এদেরকে নিয়ে যদি আপনি 50,000 1 লক্ষের একটা টিম গঠন করতে পারতেন, যাদের 1-2 মাসের ট্রেনিং দিয়ে আপনারা পুলিশে তাদেরকে নিয়োগ দিতে পারতেন, এবং তারা প্রত্যেকটা থানায় থানায় যদি তারা নিয়োগপ্রাপ্ত হতো এবং তারা মূল পুলিশের সাথে থেকে তারা থানার সকল কাজের অংশগ্রহণ করতো এবং সকল কাম আঞ্জাম দিত, তাহলে কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এতটা অবনতি ঘটতো না। আমি গতকালকে চট্টগ্রামও দেখলাম, আরেকটি নিউজ দেখলাম, চট্টগ্রামে জসিমউদ্দিন নামে আরেক যুবক হত্যা করেছে, সেও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। তার মানে আন্দোলনে যারা যারা সম্পৃক্ত, তাদেরকে বেছে বেছে হত্যা করার কাজটা চলমান রয়েছে। বিভিন্নভাবে বাংলাদেশকে উত্তপ্ত করে, বাংলাদেশের পরিস্থিতি নাজুক করে, এদের উদ্দেশ্যই হচ্ছে এই সরকারকে ব্যর্থ করা, যেটা বিশ্ববাসীর কাছে তারা বলতে পারে, যেটা তাদের নেত্রী শেখ হাসিনা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে যে এই ইউনূস সরকার দেশ চালাইতে পারবে না, 2 মাস টিকে কিনা দেখো, তার এই দেশ চালানোর মতো কোনো যোগ্যতা নাই, সে সুদ করে, এই বিভিন্ন ধরনের নানা বক্তব্য তারা দিয়ে আসতেছে। সেই বিষয়গুলি আমরা জনগণের কাছে খুব সুন্দর করে আমরা বোঝা